জামাতও কিন্তু একটা হুঙ্কার দিচ্ছে বাংলা সিনেমার মতো, হাঁ ভাই আসিতেছে রঙিন পর্দায়। অর্থাৎ বিএনপিরও নাকি কারো কারো আছে। তো চাকরির দরকার হলে মেয়েরা কোথায় যায়? জনপ্রতিনিধিদের কাছে যায় সহযোগিতার জন্য। এটা গাজী সাহেব হোক আর যে সাহেবে হোক, তো ওখানে গিয়ে তার কি অবস্থা হয়, এইসব তথ্য নিয়ে যদি আমরা কাজ করি অনেক তথ্য কিন্তু পাবো। আবার সমান্তরালে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন আজকে দুদিন ধরে জামাতও কিন্তু একটা হুঙ্কার দিচ্ছে বাংলা সিনেমার মতো, হাঁ ভাই আসিতেছে রঙিন পর্দায়। অর্থাৎ বিএনপিরও নাকি কারো কারো আছে। তো এর মধ্য দিয়ে আমরা কি পেলাম? এটা কি আমাদের জন্য ভালো খবর? মোটেই ভালো খবর নয়। যখন এইসব খবর খুঁজতে যাওয়া হবে, এআই দিয়ে হোক আর কপি পেস্ট দিয়ে হোক, কে কাকে কিভাবে ঘায়েল করবেন, এটা কিন্তু একটা খুব উদ্বেগের বিষয়। আর এই ধরনের বিষয় যখন আপনি বাজারে ছেড়ে দেন, এরপরে আপনার ফলো আপ নিজে দিতে হয় না, মূলধারার গণমাধ্যম দিতে হয় না, বাকিটা সোশ্যাল মিডিয়া মোটামুটি ওই পারপাসটা সার্ভ করে। তাদের একটা অডিয়েন্স আছে, সংখ্যায় বিপুল। এখানে হাবিব ভাইয়ের কথা আমি পিসিআরে বসে শুনছিলাম, যেটা রাজনৈতিক ক্যাম্পেইনে তারা যেটা ব্যবহার করে, জামাতে ইসলাম একটু বেশি বেশি করে, ওই যে জান্নাতের কথা বলা হচ্ছে। তো জান্নাত কিন্তু আমরা সবাই চাই, কিন্তু আপনি ওই সময় যদি একটু মনে করিয়ে দেন যে জান্নাতের আগে কিন্তু, যাওয়ার আগে কিন্তু মরা লাগে। মরা লাগে মানে মৃত্যুবরণ করা লাগে। মৃত্যুবরণ না করলে জান্নাতে যেতে পারবেন না। তো তখন কিন্তু থেমে যায়, ওইতে রাজি হয় না, খুব একটা রাজি হয় না, জান্নাতের দিকে যায় না। তো আপনারা রাজনীতি করতে গিয়ে এক পক্ষ আরেক পক্ষকে যেভাবে ঘায়েল করছেন, এটা কিন্তু সামগ্রিক রাজনীতিবিদদের জন্য সামনে কোন সিলসিলা আসে, কে কার চরিত্রটা কিভাবে হরণ করবেন, এটা কিন্তু উদ্বেগের বিষয় আছে। কিছুদিন আগে এক ছাত্রদল নেতারও কাছাকাছি কাণ্ড, তিনি সংসদ সদস্য না কিন্তু চাকরি দিবেন বলে এই কাণ্ড করেছেন। পরে দেখা গেল যেটা 3 বছর আগের। জবাব হচ্ছে যে ভাই এটা তো এখন কান্না, এটা 3 বছর আগের। অর্থাৎ আপনি আরও সাবেক, এই ধরনের কাণ্ড কীর্তিতে আপনি আরও সিনিয়র। তো এগুলো কিন্তু লক্ষণ ভালো না। এটা অনেকটা ওই যে খেয়াপাড়ার মাঝির মতো। এক খেয়াপাড়ার মাঝি খুব বিরক্ত এই কারণে, সে ওই যে নৌকা পারাপার করে সামান্য কয়েকটা টাকায়। তো নৌকায় যারা ওঠে ওরা অতি কথন করে, যাচ্ছে তাই আলাপ করে। মাঝি যখন ওই পাড়ে যায়, নৌকার মাথাটা পাড়ের সাথে লাগায়, একজন নেমে যায়, ভাড়া দেয় না, তারে ভাড়া খুঁজলে গালি দেয়। তখন এই মাঝি বিরক্ত হতে, এই মাঝির পজিশনে কিন্তু আমরা জনগণ এখন আছি, মাঝি বিরক্ত হতে হতে এক পর্যায়ে গিয়ে বলছে নৌকাটার মাথাটা পাড়ে না দিয়ে, নৌকার মাথাটা সে নদীর দিকে দিয়ে দিয়েছে, নিজে পাড় বরাবর বসছে বইটা নিয়ে। তো সে বলছে ওই সময় যে আজকে সব বাটপাড়ে ভাড়া দিয়ে যাবি। তখন নৌকার মধ্যে ছিল তার শ্বশুরও। শ্বশুর বলতেছে জামাই বাবা আমিও। হ্যাঁ, শ্বশুর বাটপার বাদে সব বাটপার ভাড়া দিয়ে যাবে। অর্থাৎ এক অর্থে আপনাদের সবাইরে কিন্তু বাটপার বানিয়ে দিল সে। এই জনগণ কিন্তু হয়তো অনেক ক্ষমতা নাই তাদের, কিন্তু জনগণ এগুলো দেখছে, তো ট্রল করছে, হাসি মস্করা করছে। রাজনীতিবিদদেরকে ঘায়েল করা সহজ, রাজনীতিবিদরাও তারা তাদের চরিত্র হনন করেন। আমরা যারা টকশোতে কথা বলি তারাও মাঝে মধ্যে কিন্তু রাজনীতিবিদদেরকে খোঁচা দেই, কম দেই না, সমালোচনাও করি। আপনি অন্য কারো পারবেন এইভাবে সমালোচনা করতে? পারা যায় না। এটা হচ্ছে বাস্তবতা। রাজনীতিবিদরা সম্পৃক্ত থাকেন বেশি। তো এই সম্পৃক্ত থাকার মধ্য দিয়ে আমরা এবার খুব অপেক্ষায় ছিলাম ওই সংসদ নিয়ে যখন গত মাসখানেক ধরে এই নানান তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে আলাপ, মুতাবিয়া নিয়ে পর্যন্ত আলাপ হয়েছে সংসদে, যে মুতাবিয়া নামে একটা বিয়ে আছে। আমরা তো মমতাজের গান শুনতেই বিরক্ত ছিলাম যে দেশের এত টাকা খরচ করে মমতাজ গান গায়। তো এই সংসদে এসে আমরা আশা করলাম যে ওই গান বাজনা হবে না, ভালো আলাপ হবে, 2 দলে তারুণ্য আছে। কিন্তু আমরা দেখলাম তারুণ্য আর প্রবীণ মন মগজে প্রায় কাছাকাছি। এটা কিন্তু আমাদেরকে হতাশ করেছে। সংসদে আলাপ হয়েছে ঘোমটা নিয়ে, হিজাব নিয়ে, দাড়ি নিয়ে, মাঝে দিয়ে কয়েকদিন কোরআন তেলাওয়াত নিয়ে অবশ্য হয়েছে, কে ভালো করে মাখরাজ সহ কোরআন তেলাওয়াত করতে পারেন। আমরা এগুলো ভালো লক্ষণ দেখছিলাম। মাঝে দিয়ে আবার ইংরেজি কে ভালো পারেন। তো এরকম একটা পরিস্থিতির জন্য তো 24 পরবর্তীতে আমরা প্রস্তুত ছিলাম না। আমরা অবশ্যই অপেক্ষায় ছিলাম যে টকশোগুলো বেশি জমে যাচ্ছে, এর চেয়ে সংসদটা বেশি জমবে এবার। কিন্তু শেষ পর্যন্ত আমরা হতাশে হচ্ছি। কিন্তু এখানে তারুণ্য আছে। প্রবীণরা দেখেন তরুণদেরকে নিয়ে কী ভাষায় কথা বলে, আবার তরুণরা প্রবীণদেরকে কী সব শব্দ থ্রোয়িং করে। এটা কিন্তু আমাদেরকে ভালো বার্তা দিচ্ছে না। এর মধ্যে যখন এই গাজী সাহেবদের এসব কাণ্ডকীর্তি যোগ হয়, তখন আমার এই পেশাগত অভিজ্ঞতা বলছে সামনে আসলেই হাঁ ভাই আসিতেছে পূর্ণাঙ্গ রঙিন। কে কাকে কিভাবে ঘায়েল করবেন
কার ট্রিগারকে কোন দিকে টিপবেন, এটা অবশ্যই ভাবনার বিষয়, উদ্বেগের বিষয়। কারণ তারা এর মধ্যে শব্দ তো একটাও বাদ দিচ্ছেন না, সংসদেও না, সংসদের বাইরেও না। সংসদে মাঝে মধ্যে তাদের মধ্যে একটু মিলমিশ আমরা দেখি কখনো কখনো, কিন্তু কিছুক্ষণ পরে যারা যখন সংসদ থেকে বের হন, কেউ পল্টনে চলে যান, কেউ বাইতুল মুকাররমের কাছাকাছি চলে যান, গিয়ে ঠিক অন্য কথা বলেন। এটাও তো আমাদেরকে 24-এর একদম চেতনার একেবারে বিপরীতে। তো এগুলো তারা যদি উপলব্ধি না করেন, সংসদ থেকে পল্টনে যেতে যেতে কি লজ্জা শরম চলে যায়? লজ্জা শরম আছে কিনা প্রথমত ওই প্রশ্ন, তারপরে না চলে যাওয়ার প্রশ্ন। তো আমরা এমনি বাংলা একটা কথা বলি যে মুখ দেখাবেন কেমনে, এটা আমাদের লোকাল ভাষা, যে এই লোকটা মুখ দেখাবে কি করে। আমরা দেখি যে উনি পরদিন থেকে দিব্যি মুখে দেখান, ওনার দেখানোর আর কিছু নাই। তো রাজনীতিবিদরা যে নিজেরা নিজেদেরকে হেয় করছেন। আজকে হ্যাঁ, জামাতের বিষয় একটা আছে, একটা বিষয় যে জামাতকে মনে করা হয় যে তারা একটা নীতি নৈতিকতা সম্পন্ন, তাদের পড়াশোনা বেশি, চর্চাটা সুন্দর। কিন্তু এই গাজী সাহেব কিন্তু শুধু নিজের সর্বনাশ নিজে করলেন না, দলটাকেও কিন্তু খুব প্রশ্নের মুখে ফেলে দিলেন। এই প্রশ্নের মুখে ফেলে দেওয়াতেই হারুন ভাইরা কিন্তু এই ল্যাঙ্গুয়েজে কথা বলছেন। তিনি হারুন ভাই কিন্তু কালেকটিভলি বলছেন, দলের, উনি ওই গাজী সাহেবকে বলছেন না, নজরুল সাহেবকে বলছেন না, তিনি গোটা দলকেই শনাক্ত করছেন, চিহ্নিত করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলছেন তদন্ত করতে। অর্থাৎ ভলিউমটা আরও বড় করে দিলেন আর কি। এগুলো ভালো নমুনা না, কারোর জন্য এগুলো সুখকর না। তিনি তো আইনের কথাও বলছেন। হ্যাঁ, আইনের কথা বলেছেন, যে জেনা এবং ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড। এটা উনি মনে করে না দিলেও সবাই জানে। আর ওই বয়সের কথা যেটা বলছেন, এখানে আমি একটু যোগ করতে চাই। বয়সের যেমন বার আছে আইনে, আইনের আবার ফাঁকও আছে। যখন একটা বিয়ে হয়ে যায়, বয়স যাই হোক, যখন কাবিন হয়ে যায়, আমরা সবাই খানাফিনাও সেরে ফেললাম, মোনাজাতও দিয়ে ফেললাম এদের জন্য। খানাপিনা হয়েছে কিনা তাও তো হ্যাঁ, তো এই একটা জায়গা বাকি আছে, উনি হয়তো এটা করে দেবেন। আমরা দেখেছি যে খানাফিনার অংশ আব্দুস সামাদ আজাদ সাহেব চমৎকার করেছিলেন বৃদ্ধ বয়সে। তারপর মুজিব ভাইয়ের ঘটনাও দেখেছি, রেলমন্ত্রী, পরে আবার ওনার পরে আরেকজন রেলমন্ত্রীও একই কাণ্ড করেছেন। হ্যাঁ, তো হোক, মঞ্জু ভাই যেটা বলেছেন এটা সামাজিক আওতায় আসুক না, মন্দ কি, ডিক্লারেশন থাকুক, কিন্তু এর মধ্য দিয়ে ওনাদের মান সম্মানটা থাকছে কিনা। আর যদি মনে করেন যে না, এতে তো আমি ভাইরাল হচ্ছি, আমি ব্যাপক আলোচিত হচ্ছি, এটা ভিন্ন আলোচনা। কারণ রাজনীতিবিদদের মধ্যে এরই মধ্যে আমরা সমালোচনা করে যে এগুলো ট্রল করা ভালো না, ভাইরাল করা ভালো না, তাদের মধ্যেও কিন্তু ট্রল হওয়ার অথবা ভাইরাল হওয়ার একটা প্রবণতা আছে। উল্টাপাল্টা বক্তব্য দেন, কেউ কেউ ইচ্ছা করে দেন, দিয়ে আবার জিজ্ঞাসা করেন গণমাধ্যম কর্মীদেরকে যে আজকে যেটা বললাম এটা ট্রল হবে তো, বা কেমন হবে এটা। এগুলো আমরা জানি কিন্তু, কারণ আমরা পরস্পর পরিচিত তো, চেনা তো। এই টক শোতেও কিন্তু হয়, আপনি নিশ্চয়ই টের পান, চোখ টিপাটিপির কারবার আছে এখানে, যে আমি ওইটা বললে ওইটা বোধহয় রিল কাটলে ভালো হবে। হ্যাঁ, তো এই কাণ্ডকীর্তি কিন্তু বেশি দূর যায় না। এটা একটা ফুল স্টপ পড়া উচিত, এবং এই ফুল স্টপটা অবশ্যই রাজনীতিবিদদেরকে আনতে হবে, কারণ তারা শক্তিশালী ভাই। তারা অনেক হালকা কাজ করেন, হালকা কথা বলেন, কিন্তু একজন রাজনীতিবিদের যে অবদান দিনভর, যিনি সংসদে যেতে পারেন নাই বা কখনো যেতে পারবেন না, তিনিও যে 24 ঘন্টার মধ্যে কত পরিশ্রম করেন, এটা কিন্তু আমরা অনেকে মালুম করতে পারি না, অনেক কষ্ট তাদের করতে হয়। তো সেই ক্ষেত্রে মানসম্মানের প্রশ্নটা তারা যদি নিজেরা আগে উপলব্ধি করেন, সেটা বোধহয় সবচেয়ে ভালো হবে।